মিস্টার ভদ্র আবার গান ধরলেন, কিন্তু এইবারের গান ধরাটা ছিল হয়তো তার জীবনের সবচেয়ে বড় ভুল। এই মল্লিকা মাঠে হাগে, বাড়িতে বাথরুম নাই সরকারি, তাই কষ্ট করি। এ মা, মাঠে হাগতে যাবি কি না? ঘরে হাগতে যাবি কি না? জোগাড় করি, লোটা ভরি, সূর্য উঠতে নেয় দেরি। এ মল্লিকা মাঠে হাগে। ভূতের গল্প শুনতে কে না ভালোবাসে, আর যখন সেই গল্পের পটভূমি হয় এক রহস্যময় গ্রাম, তখন তো রোমাঞ্চ আরও বেড়ে যায়। বিশেষ করে বর্ষার রাতে গ্রাম বাংলার আধারে লুকিয়ে থাকা সেই অলৌকিক কাহিনীগুলি যেন গা ছমছমে অনুভূতি জাগিয়ে তোলে। তবে আজকের গল্প শুধু ভয় ধরানো নয়, এর প্রতিটি বাঁকে আছে হাসির রোলও। ভুতুড়ে কাণ্ডকারখানার মাঝেও এমন কিছু ঘটবে যা আপনাকে একদিকে ভয় দেখাবে আর অন্যদিকে না হেসে থাকতে পারবেন না। তাহলে আর দেরি কেন? শুনতে থাকুন এক অনন্য ভৌতিক অভিজ্ঞতা। গল্প পাঠে অপূর্ব, সূত্রধারে আছি আমি তিতাম। আজ আপনাদের শোনাব লেখক রিতম রায়ের রচিত রহস্যময় ও মজাদার গল্প কোমলতলির ঘটনা। জাকিয়ে ঠান্ডা পড়েছে কমলতলির অজপাড়াগা। এমনিতেই সন্ধে নামার পর এ তল্লাটের লোকজন তেমন বাড়ির বাইরে বেরোয় না, তার ওপর শীতের সন্ধে। বাসস্ট্যান্ডের চায়ের দোকানে তাস পেটানো ছোকরাগুলো ছাড়া আর কেউই নেই। রিক্সাওয়ালারা স্ট্যান্ডে রিক্সা রেখে পাশের দোকানে আড্ডা দিচ্ছে, সন্ধে 7:30টার লাস্ট বাস এলো বলে। বাসের হর্নের আওয়াজ কানে আসা মাত্রই রিক্সাওয়ালাদের স্নায়ুতে একটা বিদ্যুৎ খেলে গেল। না, ওদের জন্য হয়তো কোনো মালতী বা মাধবী কেউই আসবে না ঠিকই, কিন্তু যেভাবেই হোক দিন তো কাটাতেই হবে। প্যাসেঞ্জার ধরতে এই ধরনের রেষারেষি আম ব্যাপার ওদের কাছে। মিস্টার এবং মিসেস ভদ্র গাড়ি থেকে নামলেন, সাথে ছেলে নিষ্ফল। তিনজনই এগিয়ে গেল রিক্সা স্ট্যান্ডের দিকে। ঘড়িতে তখন 7:40। নিষ্ফল দেখল মোবাইলের টাওয়ারের অবস্থা খুবই খারাপ। মুখ দিয়ে ডাম ইটর শব্দ করে নিজের মাথাতেই মারল চাটি। মিস্টার ভদ্র গিয়ে দাঁড়ালেন রিক্সা স্ট্যান্ডের সামনে। মিসেস ভদ্রকে সাবধানে হাত ধরে দিয়ে এলো নিষ্ফল। চায়ের দোকানের একটা ছোকরা ফোড়ন কাটল। নাও, প্যাসেঞ্জার এসে গেছে, এবার মা বিশালক্ষীর নাম নিয়ে গাড়ি ছোটাও। রিক্সাওয়ালাদের সেদিকে হুঁশ নেই। মিসেস ভদ্রের বিশাল স্থূলকায় দেহ দেখে ওরা মুখে কেউ কিছু না বললেও ফোড়নের ঝাঁজ বেমালুম টের পাচ্ছিল রিক্সাওয়ালারা। পেটের দায়ে সে ঝাঁজ সামলাতেই হলো। একজন রিক্সাওয়ালা বলল, বাবু, আপনারা আমার রিক্সায় উঠুন, আর আপনারা দুজন ওই রিক্সায় উঠুন। মিস্টার ভদ্র শটান এক লাফে উঠে গেলেন রিক্সায়। শাট আপ বলে তারস্বরে চিৎকার করে উঠলেন মিসেস ভদ্র। মিস্টার ভদ্র গিন্নির ঝাঁজে কানে আঙুল দিলেন। ডু ইউ নো হু আই অ্যাম? রিক্সাওয়ালাগুলো এরোর মুখে চাওয়াচাই করল। মিসেস ভদ্রের ধপদুরস্ত ইংরেজি হয়তো এদের মাথায় ঢোকেনি। এখনই ঠেন ঠেনে ধ্যান ধ্যানে রিক্সা চড়তে হবে? উফ মাই গড, ইটস সো ডিসগাস্টিং। বিপুল, নেমে আয় বলছি। মিসেস ভদ্র বলা মাত্রই মিস্টার ভদ্র প্রভু ভক্ত লেজনারা জীবের মতন সুরুত করে রিক্সা থেকে নেমে পড়ল। দুই যুগের এই সুদীর্ঘ দাম্পত্য জীবনে এই খিটখিটানি গা সওয়া হয়ে গিয়েছে মিস্টার ভদ্রের। এই দজ্জাল মহিলার খপ্পরে যে পড়বে তার অবস্থা হবে মিস্টার ভদ্রের মতো। নিষ্ফল তার ব্যতিক্রম নয়। মিস্টার ভদ্র কাশ্মীরি শাল জড়িয়ে গুটিসুটি মেরে মিনমিনে গলায় বললেন, তাহলে এখন কি হবে? মিসেস ভদ্র আবার সেই যাত্রেল গলায় বললেন, কি আবার হবে? নিষ্ফল, তুই ক্যাব বুক কর as soon as possible. নিষ্ফল কাপা কাপা মিনমিনে গলায় বলল, মম, টাওয়ার নেই মম। রাবিশ!
পুরো তল্লাট কেঁপে উঠল মিসেস ভদ্রের হুঙ্কারে। চায়ের দোকানের ছোকরাগুলো মজা লুটছে। এবার অন্য একটা ছোকরা ফোড়ন কাটল। আরে ও মাসিমা, কি হলো? মাসিমা, ইয়োর মাসিমা অন মাই ফুট। রিক্সাওয়ালারা যথাসাধ্য চেষ্টা করলো পরিস্থিতি সামাল দিতে, কিন্তু কোনো লাভই হলো না। মিসেস ভদ্র তখনও গজগজ করে বলে চলেছেন, ইলিটারেট, আনকালচার্ড, আনসিভিলাইজড গাইয়া লোকজন সব। আর কটমটিয়ে তাকাচ্ছিলেন মিস্টার ভদ্রের দিকে, কারণ মিস্টার ভদ্রের কথাতেই তো কমলতলিতে আসা। এসব ঝামেলা আর ভালো লাগে না নিষ্ফলের। এই শান্ত গ্রাম্য প্রকৃতিও তার মনের কোণে জমে থাকা অশান্তি দূর করতে অক্ষম। আসলে কমলতলিতে আসা নিষ্ফলের জন্যই, মেয়ে দেখতে। নিষ্ফলের আগের স্ত্রী রেবা চলে গেছে, তাও প্রায় বছর 5 হতে চলল। নিষ্ফলের মনে রেবা স্মৃতি আজও সমানভাবে দাগ রেখে গেছে। সুন্দরী শিক্ষিতা রেবা ছিল বরাবরই একটু বেশি স্বাধীনচেতা, আর ছিল খুব আউটগোয়িং আর এনার্জেটিক। খুব ভালো রবীন্দ্রসঙ্গীত গাইত। রেবাই ছিল নিষ্ফলের মরু জীবনে এক চিলতে সুখ। প্রাণবন্ত রেবার অপছন্দ ছিল মিস্টার ভদ্রের এই খাই খাই স্বভাব। পিঠে পুলি পাটিসাপটার চাপে রেবা হয়ে গিয়েছিল যাকে বলে একেবারে চিড়ে চ্যাপটা। তার উপর ছিল মিসেস ভদ্রের খিটখিটে মেজাজ। সব সুখ কি আর সবার সয়? যাই হোক, রেবা ব্যবসা করতে চেয়েছিল, আর বাঁধ সাধল সেখানেই। ব্যবসার কথা শুনেই মিস্টার ভদ্র নাক সিটকেছিলেন আর বলেছিলেন, ওসব ব্যবসা ট্যাবসা ভদ্র বাড়ির কেউ করে না, বুঝলে? মিস্টার ভদ্ররা ছিলেন বংশানুক্রমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কেরানি। সাহেবদের মুদিখানার জন্য লেখা ফর্দ এখনও তাদের বাড়ির কোনো এক কোণে লুকানো আছে বলেই ছোট থেকে শুনে আসছেন তিনি। আর সেই বাড়ির বউ ব্যবসা করবে, ব্যাপারটা তার বংশমর্যাদায় লাগলো। আর মিসেস ভদ্র তো একগাট এগিয়ে গিয়ে সজোরে একটা থাপ্পড় কষিয়ে দিল রেবার গালে। কারণ সমাজবিদ্যার অধ্যাপিকা মিসেস ভদ্র ছিলেন প্রাইভেট বিজনেসের ঘোর বিরোধী। কারণ তিনি মনে করেন প্রাইভেট বিজনেসের জন্যই নাকি গরিব আরও গরিব হয়ে যাচ্ছে। শ্রেণী শোষণ, শ্রেণী সংগ্রাম, আরও কত কিছু বললেন, কিন্তু রেবার সেসব কানে ঢুকল না। মনে ভরা আগুন আর দু চোখ ভরা জল নিয়ে বাড়ি ছাড়ল রেবা। পরের দিন বিকালে নিষ্ফলের গালে পড়ল 498 নম্বর থাপ্পড়। রেবা থাপ্পড়ের বদলা নিল, নিজে হাতে নয়, আইনের হাত দিয়ে। আইনের হাত যে কতটা লম্বা সে কথা ছোট থেকেই শুনে আসছে নিষ্ফল, কিন্তু সেই হাতের জোর কতটা এখন সেটা হাতে নাতে টের পাচ্ছে নিষ্ফল। চোখে জল আসে তার, ঝাপসা হয়ে আসে সামনের সব কিছু। এমন সময় ক্যাচ ক্যাচ শব্দ করে ওদের সামনে এসে দাঁড়ালো একটা গরুর গাড়ি। চোখ মুছে নিষ্ফল। মিসেস ভদ্র আর নিষ্ফল একবার একে অপরের মুখ চাওয়াচাই করে তাকালেন গরুর গাড়ির দিকে। কোথায় যাবেন বাবু? প্রশ্নটা করল গাড়োয়ান। গলাটা শুনে নিষ্ফলের মেরুদণ্ড বেয়ে একটা হিম শীতল স্রোত নেমে গেল। এমন ফ্যাসফ্যাসে গলা হঠাৎ শুনলে বুকের ভেতরটা যেন ছ্যাঁত করে ওঠে। লোকটার মুখ দেখার উপায় নেই। মুখে ঘোমটার মতন করে জড়ানো একটা পুরনো ধুলো মাখা আলোয়ান। গাড়োয়ানের প্রশ্নের উত্তরে কি বলবে ঠিক করতে না করতেই চায়ের দোকানের একটা ছোকরা বলল, আরে ভাবছেন কি? উঠে পড়ুন, উঠে পড়ুন, না হলে তো ঠান্ডায় জমে যাবেন। গাড়োয়ান বলল, কি ভাবছেন? চড়ে বসুন, এই শীতের রাতে ঠান্ডা লাগলে কিন্তু খুব মুশকিল। চায়ের দোকান থেকে আবার একজন বলল, আরে উঠে পড়ুন, উঠে পড়ুন, এত ভেবে লাভ নেই, কলকাতার গাড়ি সেই সকালে। আর কোনো উপায় না দেখে মিসেস ভদ্র বললেন, চল উঠি, আর নাথিং টু ডু। ঠক ঠক শব্দে পেছন ফিরল নিষ্ফল। রাঢ়বঙ্গের মাঘী শীতের ঠান্ডার চোটে কাঁপছেন মিস্টার ভদ্র। দাঁত কপাটে লেগে গেছে। ঠক ঠক শব্দেই তার বহিঃপ্রকাশ দেখে মিসেস ভদ্র বললেন, টোটালি ওয়ার্থলেস, একেবারে ইডিয়েট, জড় পদার্থ, মরেও না, ধরতি কা বোঝ। মিস্টার ভদ্র কাঁপা কাঁপা গলাতে বললেন,
কি ঠান্ডা! মিসেস ভদ্র ঝাঁঝিয়ে উঠে বললেন, যাও যাও না, যাও গিয়ে ওই দোকানের উনুনের ভেতরে মুখ গুজে বসে থাকো। কাশ্মীরি শাল কি আর পারে রাঢ় বঙ্গের মাঘী শীতকে কাবু করতে? মিস্টার ভদ্রেরও মনে হলো তার বগলের চুল দিয়ে যেন সর্বশক্তি কাশ্মীরি উলের ব্যর্থতার প্রতিবাদ করছে। মিশু, এই মিশু, এই মালটাকে তাড়াতাড়ি গাড়িতে লোড কর। নিষ্ফল দোহাতে ধরে কোলে করে কোনোভাবে গাড়িতে তুলল মিস্টার ভদ্রকে। বহু কষ্টে মিসেস ভদ্রকে গাড়িতে তুলে গাড়ির এক কোণে চড়ে বসল নিজেও। শব্দ করে হেলে তুলে গায়ের মেঠো পথ ধরে চলতে লাগলো গরুর গাড়ি। নিষ্ফল বেশ কিছুক্ষণ তাকিয়েছিল টিম টিম করে চলতে থাকা চায়ের দোকানে সেই আলোটার দিকে। গাড়ি যত এগোতে থাকলো ধীরে ধীরে আলোটাও মিলিয়ে গেল অন্ধকারে। কলকাতা থেকে এসে গায়ের লোকগুলোকে কত কিছু বলে গেল, আর তোরা কিছুই কইলিনি কেন? তাস ফিরতে ফিরতে কথাটা বলল ঘেনু। আরে ও ঘেনুদা, এত রাগ কিসের? দেখোনি সিরিয়ালে কেমন গ্রামের লোকেদের হ্যাটা দেয়? কথাটা বলেই পুলিশ বিড়ির প্যাকেট থেকে দুটো বিড়ি বের করে ধনছে। একটা ঠোঁটের ফাঁকে গুছে অন্যটা এগিয়ে দিল দেবার দিকে। বুড়ো দোকানদার রামদোলে খেকিয়ে উঠে বলল, লে হাতি, আমাদের গায়ের অতিথি বলে, তাহলে এতক্ষণে। দেবা বিড়ি ধরালো, ধোয়া ছেড়ে বলল, আহা কাকা, চাপ নিচ্ছ কেন? যা ব্যবস্থা করেছি না, সব ইঞ্জিন ফিঞ্জিনই পেছন দিয়ে বেরিয়ে যাবে। গায়ের লোকেরা যে কি মাল, হাড়ে হাড়ে টের পাবে। মন্টু কথাটা বলতেই মন্টুর পিঠে চাপড় দিল দেবা। ঘেনু ধনছে আর বাকিরা বলল, ও গুরু। ঘেনু বলল, কাপড় যদি না হলুদ করে ছেড়েছি, আমরা ওই কোমলতলির ছেলে নই। কচি বলল, দেবাদা ওসব বাদ দাও তো, নাও চালো। আর গান জ্বলল। আমি যে রিক্সাওয়ালা, দিন কি এমন যাবে, বলি কি ও মাধবী, তুমি কি আমার হবে, আমি যে রিক্সাওয়ালা। এই শীতের সন্ধে গ্রামের মেঠো পথ ধরে গরুর গাড়িতে চড়ে হেলে দুলে যাওয়ার মজাটাই আলাদা। গাড়োয়ান বলল, তা যাবেন কোথায় বাবুরা? নিষ্ফলের মনে হলো ওঠার আগে জিজ্ঞাসা করা উচিত ছিল। মিস্টার ভদ্র উত্তর দিলেন, নিবারণ মুখুজ্জের বাড়ি। ও, নিবারণ মুখুজ্জের বাড়ি যাবেন? আরে না না না, মুক্কু সুক্কু ঝিয়ের বাড়ি নয়, নিবারণ মুখুজ্জির বাড়ি যাব আমরা। তবে যে বললেন মুখুজ্জে বাড়ি যাবেন। হু ইজ দিস হেল মাকুরজি? হ্যাঁ, আরে আমরা নিবারণ মুখুজ্জির বাড়ি যাব, মুখার্জি। গাড়োয়ান মাথা চুলকে বলল, মুখার্জি? যত সব ইডিয়েটের দল। বিপুল, বিপুল, গাড়ি থেকে নাম তোরা, রাইট নাও। আরে আরে আরে, যাচ্ছেন কই, যাচ্ছেন কই? পরিস্থিতি বেদিক বুঝে নিষ্ফল বলল, আরে দাঁড়াও দাঁড়াও, আমরা নিবারণ মুখোপাধ্যায়ের বাড়ি যাব। আরে তাই বলুন, তাই বলুন। হ্যাঁ, ঠিক পৌঁছে যাবেন, একেবারে বাড়ির তোরে। গাড়োয়ানের কম্বলে ঢাকা মুখে ঠোঁটের কোণে আবার খেলে উঠল সেই শব্দহীন হাসি। নিষ্ফল হাঁপ ছেড়ে বাঁচল, আর গাড়োয়ানকেও বাঁচালো। যত সব আনকালচার্ড গাইয়া উটকো লোকজন সব, একটা নাম পর্যন্ত বলতে পারে না। আচ্ছা, বাড়ির ফিনান্সিয়াল সিচুয়েশন কেমন? একে সেটা কি মা জননী? ও মাই গড, এ তো পুরো গন্ড মূর্খ। আরে ফিনান্সিয়াল সিচুয়েশন মানে টাকা পয়সা কেমন, বুঝলে? মিসেস ভদ্রের এই প্রশ্নের কারণটা নিষ্ফল ভালোভাবেই জানে। এই বিষয়টা মিসেস ভদ্রের অর্থনীতিতে নোবেল পাওয়ার প্রথম ধাপ। গাড়োয়ান বলল, একে
10 বিঘে ধানের জমি আছে, 4টে পুকুর আছে, বাগানে কত সবজি চাষ হয়, একখানা আম বাগানও আছে, গোয়াল ভর্তি গরু আছে। গরু, গোবর, ব্লাডি ডার্টি ভিলেজার্স। এদের মাথায় সব গোবর পড়া, সব গোবর। এরা গরু আর গোবর ছাড়া কিচ্ছু বোঝে না। গাড়োয়ানের চাদরে ঢাকা মুখের ঠোঁটের কোণে আবার খেলে গেল সেই শব্দহীন হাসি। এতক্ষণ পর মুখ খুললেন মিস্টার ভদ্র, বললেন, পৌষ মাসে যাচ্ছি যখন, পায়েস, পিঠে পুলি, পাটি সাপটা, গুড় পিঠে, মালপোয়া, রাবড়ি খেতে দেবে তো? আপনারা হলেন কিনে এ গায়ের অতিথি, দেবে না মানে? উড়ি বাবারি, আর ঝোলা গুড়, নলেন গুড়ের রসগোল্লা, পাটালি দেবে বাবু, দেবে। সর্ষে ইলিশ, চিংড়ি ভাপা আর চিতল মাছের মুইঠা। বলেই সশব্দে একবার ঠোঁটের ওপর জিভ বুলিয়ে নিলেন। বাবু, এত কিছু খেতে। গাড়োয়ানের কথা শেষ হতে না হতেই ঝাঁঝিয়ে উঠলেন মিসেস ভদ্র আর বললেন, অল যে অনলি ইটিং অ্যান্ড ইটিং, এত তো কনজিউম করছে, তাতেও এই স্কেলেটনের মতো বডি। লেদার মিট তো কিছুই হয় না। মিস্টার ভদ্র খিলখিল করে হেসে বললেন, খাঁটি বাঙালি তো, খাঁটি ভোজন রসিক। বাবরি ঠান্ডা। কিছুক্ষণ সব চুপ, কিন্তু এই নীরবতা বেশিক্ষণের নহে। ভাঙার গান করলেন মিস্টার ভদ্র। গান ধরলেন হেরে গলায়। এই কুমোর পাড়ার এ গরুর গাড়ি, এ বোঝাই করা কলসি হাড়ি, এ গাড়ি চলায় এ বংশী বদন। এবারে গাড়োয়ানো ফ্যাসফ্যাসে গলায় গলা মেলালো। সঙ্গে যে যায় ফাঁকনি মদন, হাট বসেছে শুক্রবারে, বক্সিগঞ্জে পদ্মা পারে, জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে। মিসেস ভদ্র ধমক দিলেন, তুমি ভুলে গেছো না তুমি কোন বাড়ির ছেলে? এইসব এদো অশিক্ষিত লোকজনের সাথে গলা মেলাচ্ছ তুমি। মিস্টার ভদ্র গাড়োয়ানকে ধমকের সুরে বললেন, ওফ, সুর জানে না, তাল জানে না, এলো আমার বড় গাইয়ে রে। গাড়োয়ান কাচুমাচু হয়ে বলল, আগে বাবু, কোনো ভুল হলো কি? সুর তালের পিন্ডি চটকে বলছো কি না? কি ভুল করেছ? তা বলি গীত বিতান পড়েছ কোনোদিন? না বাবু। তোমরা হচ্ছ যাকে বলে গুড ফর নাথিং। কি এলেন আমার কোকিল কণ্ঠী হে, গান গাইতে এসেছে। গুড ফর নাথিং। সত্যি তো, যেই মিস্টার ভদ্রের পূর্বপুরুষ ডুগডুগি বাজিয়ে লর্ড কার্জেনের কাছ থেকে পুরস্কার হিসেবে 500 সোনার গিনি পেয়েছিলেন, আর ছোটবেলায় ঠাকুরমার মুখে শোনা তার প্রপিতামহের উপপিতামহ উইলিয়াম কেরির ভায়োলিনের তার খুলে এনেছিলেন, আর তাদের বৈঠকখানার টেস্ট টিউবের ভেতরে রাখা 7 ইঞ্চি সাদা দাড়িটা নাকি জোড়াসাঁকো থেকে, মানে ওই আর কি। সে যাই হোক, এমন বাড়ির ছেলে হয়ে তিনি সামান্য গাড়োয়ানের সাথে গলা মেলাবেন? মিসেস ভদ্র মিস্টার ভদ্রের পিঠে একটা কিল মারলেন। জোরে ইস বলে হাত নাকে চেপে ধরলেন মিসেস ভদ্র। নিষ্ফল দুহাত দিয়ে সজোরে নাক চেপে ধরেছে। গরুর গাড়ি এখন সাক্ষাৎ হিটলারের গ্যাস চেম্বার। মিস্টার ভদ্রের মাথায় একটা চাটি মেরে মিসেস ভদ্র বললেন, এই বুড়ো বয়সে এসব শিক্ষা দীক্ষা হলো না না? মিস্টার ভদ্র নাকে কেঁদে বললেন, এই দেখো আবার কি হলো? আবার কোশ্চেন করছো, কি হলো? মিস্টার ভদ্র এবার গদগদ গলায় বললেন, আরে সবই তো বোঝো। কাল যে বিকাশের মায়ের শ্রাদ্ধে সারাদিন ইলিশ, চিংড়ি, কাতলা, সর্ষে পোস্ত দিয়ে খেলে, তারপর আজ সকালে যে কর্মর করে হাড় চিবিয়ে চিবিয়ে ওদের ফ্রিজের মাটনগুলো খেলে, মনে হচ্ছে সবই ওই ছাগল আর ইলিশগুলোর দেওয়া অভিশাপ। কি বার খেলাম বলতো?
ওই তো বনোয়ারি লালের দোকান থেকে মোষের দুধের চা, 500 পেটাই পরোটা, 4 পিস ডিম আর বিকাশদের বেঁচে যাওয়া কালকের পাঁঠার মাংস দিয়ে 6 পিস মাত্র রাধা বল্লভী। বিকাশ বলছিল খাবারগুলো অনাথ আশ্রমে দিয়ে দেবে। মায়া হলো, এতগুলো খাবার ফেলা যাবে? জানিসই তো আমি হলাম কিনা খাঁটি বাঙালি, মানে খাঁটি ভোজন রসিক বাঙালি। আমি থাকতে ইলিশ, চিংড়ি, কাতলা, পাঁঠা এদের বলিদান ব্যর্থ যাবে? আমার বাঙালি সত্তা প্রতিবাদে গর্জে উঠল। ভাবতো আমি যদি না খেতাম তবে কত ইলিশ, এত মাছ, এত পাঁঠা সব ফেলা যেত। কপাল চাপড়ালো নিষ্ফল। বাবু, গ্যাস হয়েছে বুঝি? হ্যাঁ হয়েছে, তাতে তোমার কি হে হরিদাস? হ্যাঁ না মানে বাবু, কইছিলাম কি না, মানে পিঠে পুলি, রাবড়ি এসবের কি হবে? মানে আমরা কি আর তোমাদের মতো নাকি? আমরা হলাম কিনা খাঁটি বাঙালি। এসব গ্যাস অম্বল আমাদের প্রতিদিন হয়। এ হলো কিনা বাঙালি আনা। অকাটে মূর্খ কোথাকার। গীত বিতান্ত আর পড়নি? তুই কি বুঝবি রে বাঙালি আনা? হ্যাঁ, ইলশে গুড়ি, ইলিশ মাছের ডিম, তারপরটা ভুলে গেছি। এই যে বলি কিনা আর কত দূর? হ্যাঁ, এই তো এসে গেছি মা জননী। নিষ্ফল মনে মনে বলে, এতক্ষণে তো মঙ্গল গ্রহ চলে যাওয়ার কথা। এই গাড়ি রোকো, গাড়ি রোকো বলেই হঠাৎ প্রাণপণে চিৎকার করলেন মিস্টার ভদ্র। গাড়োয়ান বলল, একে বাবু কি হয়েছে? গাড়ি রোকো, গাড়ি রোকো। আরে এই বিপুল, তোর আবার কি হলো? আরে গাড়ি থামাও, গাড়ি থামাও, ব্রেক কষো। কেন বাবু, দেরি হচ্ছে যে? আরে ক্রেজি বিপুল। এবার উত্তেজিত ভাবে শুধু কোড়ে আঙুল বার করে মিস্টার ভদ্র বললেন, গাড়ি রোকো, গাড়ি রোকো। দাদা ইমিডিয়েটলি গাড়ি দাঁড় করান। কে বাবু? বলেই গাড়ির দাঁড় থামালো। অবশেষে গাড়ি থামলো। গাড়োয়ানকে রীতিমতো ধাক্কা দিয়ে পাশ কাটিয়ে এক লাফে গাড়ি থেকে নেমে সোজা রাস্তার ধারে গিয়ে দাঁড়ালেন মিস্টার ভদ্র। শান্তি। গাড়োয়ান হ্যারিকেনের তেজ কমিয়ে দেয়। আবার গাড়োয়ানের মুখে খেলে যায় সেই নিঃশব্দ রহস্যঘন হাসি। আবার গাড়িতে উঠলেন মিস্টার ভদ্র। সেই ক্যাচম্যাচ শব্দে ঘুরল গাড়ির চাকা। বাবু, আগে বলবেন তো যে ইসি। ছি 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 ছি, কোনো ম্যানার্স নেই। ছোট লোক, ইলিটারেট, অসভ্য কোথাকার। সেখনই কিভাবে কথা বলতে হয়। এই না, এই যে বাবু কলা গাছের গোড়ে করলেন তো তাই। মিস্টার ভদ্রের বুকটা ধড়াস করে উঠল। ছোটবেলায় শুনেছিলেন কলা গাছের নিচে করলে কারা নাকি কি সব করে। কথাটা মনে পড়তেই ঢোক গিললেন মিস্টার ভদ্র। নিষ্ফলের একটা ব্যাপার খটকা লাগলো। লোকটা এই অন্ধকারেও কি করে দেখতে পেল কোথায় কলা গাছ? আবার পর মুহূর্তেই ভাবল, গ্রামের লোক চেনা রাস্তা, অন্ধকারে চলতে অভ্যস্ত। কিন্তু তাও মনটা যেন কেমন কু ডাকতে থাকলো অজানা কোনো এক আশঙ্কায়। চুপ করে বসে থাকার মানুষ যে মিস্টার ভদ্র নন, খাতিরেই হোক বা অন্য কোনো কারণে। আবার কানের পোকাদের সর্বনাশ করতে তিনি গান ধরলেন। আমি রজনী, তুমি শশী হে। গাড়োয়ান গলা খাকারি দিয়ে বাধা দেয়, বলে, কিন্তু বাবু আজ তো আকাশে চাঁদ নেই। গো টু হেল উইথ চাঁদ। আর কত দূর? স্টপে গেলে ঠিক নামিয়ে দেবে। তাহলে কি গান গাওয়া যায়? কি যে বলেন বাবু, দুপাশে দেখুন না, এত বড় বড় মাঠ, গাছপালা। গান গাইতে চেয়ে বেশি আর কি লাগে? হুররে,
গান বাবু গান। মিস্টার ভদ্র আবার গান ধরলেন, কিন্তু এইবারের গান ধরাটা ছিল হয়তো তার জীবনের সবচেয়ে বড় ভুল। এই মল্লিকা মাঠে হাগে, বাড়িতে বাথরুম নাই সরকারি, তাই কষ্ট করি। এ মা, মাঠে হাগতে যাবি কি না? ঘরে হাগতে যাবি কি না? জোগাড় করি, লোটা ভরি, সূর্য উঠতে নেই দেরি। এ মল্লিকা মাঠে হাগে। গাড়োয়ান হাঁপাতে হাঁপাতে বলল, এ বাবু, এ কেমনে গান বাবু? হাগাহাগি পাতাপাতি এসব? আরে তুমি তো কিচ্ছু জানো না। আরে এই গানটা এবার পুজো মাতিয়ে বাঙালিকে নাচাচ্ছে। হাগাহাগি পাতাপাতি নিয়ে নাচানাচি? মিস্টার ভদ্র সেদিকে কান্না দিয়ে আবার গান ধরলেন, কিন্তু এবারে গলায় জোর আগের থেকে দ্বিগুণ বেশি। গাড়োয়ান এবার অস্থির, তার কানে তালা লেগে যাওয়ার মতো অবস্থা। প্রাণপণে দুহাত দিয়ে মাথা চেপে ধরে সে বলল, বাবু, এ গান গাইবেন নে বাবু, চুপ করেন, চুপ করেন, থামেন, এবার থামেন। মিসেস ভদ্র আর নিষ্ফল সর্বশক্তি দিয়ে কানে আঙুল দিয়ে চিৎকার করে বলছে, চুপ করো, চুপ করো এবার। দোহাই বাবু, থামেন, এবার থামেন। ভগবানের দিব্যি বাবু, এবার থামেন বাবু, থামেন। বাবা থামো এবার। কিন্তু কে শোনে কার কথা? দোহাই বাবু, আর গাইবেন নে গান। সূর্য উঠতে নেই দেরি, এ মল্লিকা মাঠে হাগে। কিন্তু মিস্টার ভদ্রের গলায় তখন সাক্ষাৎ সরস্বতীর অভিশাপ। কোথা থেকে ফিনফিনে গলায় কেউ একজন বলে উঠল, সাক্ষাৎ যমরাজ ওই গলা শুনলে ফিরে যেতে বাধ্য। পুরো কানের পোকা বের করে দিল রে বাবা। তিনজনের বুকটা ধড়াস করে উঠল। আওয়াজটা কোথা থেকে আসছে? কই, কাউকেই তো দেখা যাচ্ছে না। মিস্টার ভদ্র কাঁপা কাঁপা গলায় বললেন, কে তুমি ভাই? গাড়োয়ান নমস্কারের ভঙ্গিতে দুহাত কপালে ঠেকিয়ে বলল, কর্তা, আপনি এইছেন কর্তা? না আসার বললাম কই। কে কে রে এটা? এই শীতের সন্ধ্যায় এ তো গলায় গান গাইছে। কে কে এসেছে? একে আমাদের কর্তা। কর্তা মানে? বাবু, এনাদের বাড়িতেই তো আপনারা মেয়ে দেখতে এইছেন। কিন্তু বাড়ি কোথায়? কোথাও তো কিছু নেই। আমাদের কর্তা তো এখানেই থাকেন, ওই যে বেল গাছের মকটালে, ওটাই তো ওনার বাড়ি। হ্যাঁ, বাড়ি গাছ মানে ট্রি হাউস? আরে বাহ! মম ড্যাড নামো, গাছে উঠতে হবে। না থাক, তা বলি কলকাতা থেকে এখানে কি মনে করে? বেলগাছ থেকে ভেসে এলো তীক্ষ্ণ প্রশ্নটা। মেয়ে দেখতে? মিসেস ভদ্রের গলায় এই প্রথম ভয়ের ছাপ। কার জন্য? এই প্যাকানি মার্কা ছেলেটার জন্য বুঝি? আবার প্রশ্ন এলো, কে 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 প্যাকাটি? সেই রহস্যময় কঠিন গলার উত্তর এলো, তোমাকেই বলছি। মিসেস ভদ্র বেজায় চটলেন, বললেন, হাউ ডেয়ার ইউ! তুমি আমার জুয়েল ছেলেকে প্যাকাটি বললে? এবারে বেলগাছ থেকে প্রশ্ন এলো, ইয়েস আই ডেয়ার। আগের বউটাকে তো থাপ্পড় মেরে বাড়ি সারা করলে, তা এবার কত টাকার ফোন দিই? তিনজনেরই গায়ের লোম খাড়া হয়ে গেছে। এই শীতেও মিসেস ভদ্রের কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। মেজাজ হারিয়ে মিসেস ভদ্র বললেন, রাবিশ! কি যাতা বলছেন? ওপার থেকে উত্তর এলো, হ্যাঁ ঠিকই বলছি। ইউ অল মাস্ট বি জেল ফর মোর দ্যান 56 ইয়ার্স। এ তো পুরো ইংরেজি। উল্টো দিক থেকে উত্তর এলো, গাইয়া ভূত বটে, কিন্তু অশিক্ষিত নই। নিষ্ফল এবার বলল, কে আপনি? এত সব জানলেন কি করে? গাড়োয়ান বলল, কে বাবু, শুনেছেন তো, ভগবান সব জানেন। 10 চক্রে ভগবানও ভূত হয়, তা ভেবেই নিন না আমাদের কর্তা ভূত না হয়েও ভগবান। ভূত ভগবান? কি সব ছাইপাশ বকছেন? আর
কে কে আপনি? আর এই যে মদ খেয়ে গাড়ি চালাচ্ছ, তোমার পুলিশে দেবো? গাড়োয়ানকে ধরার জন্য যেই না মিসেস ভদ্র হাত বাড়িয়েছেন, তখনই গাছের উপর থেকে ভেসে এলো সাবধান বাণী। খবরদার, এত বড় সাহস! এই ব্রহ্মদত্তি করালি মুখুজ্জিকে পুলিশ কোতোয়ালি দেখাও। ব্রহ্মদৈত্যী মানে? এবার যা হলো তার জন্য কেউই তৈরি ছিল না। ওরা দেখল যে ওদের চোখের সামনে গাড়োয়ানের মুন্ডুটা 360 ডিগ্রি ঘুরে গেল। গাড়োয়ান এখন সোজা তাকিয়ে আছে তাদের দিকে, কিন্তু না না না, এ কোনো মানুষের মুন্ডু নয়। মুখে মাংসের লেশ মাত্র নেই, শুধু একটা করটি, চোখ দুটো কয়লার মতন লাল হয়ে জ্বলছে। আমাদের পুলিশে দেবেন না বাবুরা? এই দৃশ্য সহ্য করতে না পেরে তিনজনেই প্রাণপণে চিৎকার করে উঠল, বাঁচাও বাঁচাও বাঁচাও, মেরে ফেললো মেরে ফেললো, বাঁচাও! প্রাণ বাঁচাতে গাড়ি থেকে নেমেই অন্ধকারে প্রাণপণে দৌড়তে লাগলো। মিসেস ভদ্র এমন দৌড় কোনোদিনও দৌড়াননি। ব্রহ্মদৈত্যী করালে মুখুজ্জে গাছের ডাল থেকে উড়ে গিয়ে পিছু নিল ওদের, আর একের পর এক চাটি মারতে থাকলো তিনজনের মাথায়। এই হাতে এক টুকরো মাংস নেই, শুধু হাড়। মিস্টার ভদ্রের তো মনে হলো যেন 4-5টা বেতের বাড়ি একসাথে কেউ মাথায় মারছে। মিস্টার ভদ্রের কাশ্মীরি টুপিও এই আঘাত আটকাতে ব্যর্থ। ওরে বাবা রে, ওরে বাবা রে, মরে গেলাম রে, ওরে বাঁচা রে, ওরে ভগবান বাঁচা রে, ওরে বাবা রে। মিসেস ভদ্র স্বভাবসিদ্ধভাবেই ব্রহ্মদৈত্যী করালি মুখুজ্জেকে বললেন, ডু ইউ নো হু আই অ্যাম? ওরে বাবা, আবার ইঞ্জুরি! বলেই ব্রহ্মদৈত্যী করালি মুখুজ্জে মিসেস ভদ্রের পাছায় কষিয়ে এক চড়। অসভ্য এই তোর ছোট লোক রাস্কেল কোথাকার! বাহ, তোমার পাছাখানা তো বেশ তুলতুলে নরম। বলেই এবার নিষ্ফল আর মিস্টার ভদ্রকে ছেড়ে করালি মুখুজ্জে পরম আনন্দে 2 হাতের প্রয়োগ করলেন মিসেস ভদ্রের পাছায়। মিসেস ভদ্র বাপ বাপ করে চিৎকার করে উঠলেন, কারণ এই আঘাত সহ্যের কথা তিনি কোনোদিনও স্বপ্নেও ভাবতে পারেননি। দূর থেকে এখনো ভেসে আসছে গাড়োয়ানের সেই হাসি আর, আমার পুলিশে দেবেন নে? কি বাবুরা, ইঞ্জিরি ভুলে গেলেন বলুন? ফাদার মাদার, গায়ের মেয়েদের সহজ সরল পেয়ে ঠকানোর তাল, ওসব জনমের মতো বেরিয়ে যাবে। নিষ্ফলের হাঁটু ব্যথা করছে, আর হয়তো একটু দৌড়লে মিস্টার ভদ্রের হৃৎপিণ্ড বেরিয়ে আসবে। সারা জীবনে পাড়ার মোড়ের মাছের বাজার আর ভবানীপুরের অফিসের বেশি কোথাও যাননি সেই মিস্টার ভদ্রের আজ কি করুণ অবস্থা। হঠাৎ করে একটা কিছুতে ঠোক্কর খেয়ে জোরে আ শব্দ করে সোজা মুখ থুবড়ে মাটিতে পড়ে গেল নিষ্ফল। নিষ্ফলের সাথে পায়ে ধাক্কা লেগে পড়ে গেলেন মিস্টার ভদ্র। ঠাল সামলাতে না পেরে মিসেস ভদ্র পড়লেন মিস্টার ভদ্রের গায়ে। তারপর ওদের জ্ঞান যখন ফিরল, সবে তখন ভোরের আলো ফুটেছে। কোনোভাবে উঠে বসলেন মিসেস ভদ্র। দেখলেন তাদের ঘিরে জড়ো হয়েছে বেশ কিছু মানুষ। কারো মুখে নিম বা বাবলা গাছের দাঁতন, তো কারোর মুখে টুথব্রাশ, কিন্তু প্রত্যেকের হাতেই একটা করে জল ভর্তি ঘটি বা মগ। এবার একে একে উঠে বসলেন মিস্টার ভদ্র আর নিষ্ফল। প্রথমটায় কিছুই বুঝতে পারে না নিষ্ফল। একজন মাঝবয়সী ভদ্রমহিলা বললেন, কারা আপনারা? আগে তো কোনোদিন এই গায়ে দেখিনি। আর একজন মহিলা বললেন, সবে বসতে যাব তখনই দেখলাম এনারা। তা বাবু কোত্থেকে এসেছেন? নিষ্ফল জড়ানো গলায় উত্তর দিল, কলকাতা থেকে। 2-3 বার মাটি হাতড়ে চশমাটা তুলে নিয়ে ধুতিতে মুছেই চোখে দিলেন মিস্টার ভদ্র। আবার সেই মহিলা প্রশ্ন করলেন, তা এখানে এভাবে? নিষ্ফল কাল রাতে কি হয়েছিল সব খুলে বলল। সব শুনে ওরা এর মুখে চাওয়াচাই করছিল। সব শুনে একজন বলল, গরুর গাড়ি, ব্রহ্মদৈত্যী, মাথা, কঙ্কাল। তার মানে আপনারা তেনাদের খপ্পরে পড়েছিলেন? হোয়াট দ্য হেল ইজ দিস তেনা? সেই মহিলাটি উত্তর দিলেন, আরে ভূত বোঝেন,
হ্যাঁ, ভূতের খপ্পরেই তো পড়েছিলেন, আর তাও যে সে ভূত নয়, সাক্ষাৎ ব্রহ্মদৈত্যী করালি মুখুজ্জে, গায়ের সেকেলে জমিদার। গায়ের লোকেরা রাতের বেলা ওই রাস্তাটা এড়িয়েই চলে। ভূত, ব্রহ্মদৈত্যী, এসব শুনে গলাটা শুকিয়ে আসে মিস্টার ভদ্রের। মুখ দিয়ে ভূত 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 বলেই সামনে দাঁড়িয়ে থাকা মহিলাটির হাত থেকে ঘটির জল ঢোক ঢোক করে একেবারে শেষ করে দিলেন মিস্টার ভদ্র। প্রত্যেকের মুখ হাঁ। একটা লোক বলল, আরে সূর্য উঠতে আর দেরি নেই, চল তাড়াতাড়ি চল। সবাই ঘটি হাতে ঢুকে পড়ল পাশের বাস ঝাড়ে। তারা বলে গেল, শুনছেন, তেনাদের খপ্পরে পড়েছেন, মানে মানে কেটে পড়ুন, নইলে জীবন নিয়ে ফিরতে পারবেন না। সবাই চলো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। পাশের চোখ থেকে ঘটিতে জল ভরে সেই মহিলাও ঢুকে গেল বাস ঝাড়ে। এতক্ষণে সবটা পরিষ্কার হলো নিষ্ফলের কাছে। মিস্টার আর মিসেস ভদ্রকে অতি কষ্টে হাত ধরে টেনে তুলে নোংরা বাস স্ট্যান্ডের দিকে চলল নিষ্ফল। তখনও অনেকেরই ঘুম ভাঙেনি, কিন্তু কাঁধে ব্যাগ নিয়ে বছর 19-এর একটা মেয়ে জ্যাকেট গায়ে সাইকেল চালিয়ে যাচ্ছে। কালো জিন্সের সাথে বেশ লাগছে। অবাক হয় নিষ্ফল। সিরিয়ালের ওই অ্যান্টেনার মতন বেনুনি বাঁধা, গামছার মতো করে কাপড় পরা মাথা মোটা নায়িকাদের সাথে এখানকার মেয়েদের মিল কোথায়? কোথায় মিল? এসব ভাবতেই নিষ্ফলের ঠোঁটের কোণে উকি দেয় একটা হাসি। এই ঘটনার পর কেটে গেছে 1 বছর। রেবার সাথে বাথটবে বসে সেসবই ভাবছিল নিষ্ফল। কলকাতায় ফিরে নিষ্ফল জানিয়ে দিয়েছিল সে আর বিয়ে করতে পারবে না। তারপর সোজা রেবার ফ্ল্যাটে। বাড়ির সাথে আর যোগাযোগ সেরকম নেই বললেই চলে। উত্তর কলকাতার গলি, তেলে ভাজা, ইস্ট বেঙ্গল, মোহনবাগান, টিপিক্যাল লাইফ ভুলে এখন কল্যাণীতে রেবার সাথে গোলাপি জীবন। হঠাৎ ফোনটা বেজে ওঠে। গোলাপ জলের সুগন্ধে জমে যাওয়া ভালোবাসার আমেজে বাধা পড়ে। নিষ্ফল উঠতে গেলে রেবা বিরক্তর সাথে বলে ওঠে, আরে কোথায় যাচ্ছ? কর্নেল চৌধুরী হবেন, আমাদের ওয়াইন শপের লাইসেন্স। রেবা টাপ ছেড়ে উঠে হালকা বিরক্তির সাথে বলে, যাও। নিষ্ফল দেখলো আননোন নাম্বার। রিসিভ করে বলল, হ্যালো, বিক্রম ভদ্র স্পিকিং। ওদিক থেকে ভেসে এলো, হ্যালো নিষ্ফল। গলাটা তার চেনা। মা উচ্চারণ করেও তার আত্ম অভিমান তাকে বাধা দেয়। পর মুহূর্তে সে গম্ভীর গলায় বলে, নিষ্ফল? কে নিষ্ফল? ওদিক থেকে উত্তর আসে, নিশু তুই? মা, আমি নাম চেঞ্জ করেছি, কল মি বিকি আর বিক্রম। শুনছি তুই তো অনেক কামিয়েছিস, গরিবদের তো অনেক রক্ত চুষলি। মুসলিনী ছেলে আমার, এবার তো দয়া কর, ওদেরও কিছু এবার দে। বৃথা আশা। মিসেস ভদ্র আছেন আগের মতোই, সবটা ধৈর্য ধরে শোনে নিষ্ফল। শোন, আমি তোর বাবা আরো অনেকে ভেনেজুয়েলা যাচ্ছি। ওখানের লোকেরা এখন বেকার, ওদের এই পাউরুটি আর কিছু খাওয়াতে। শান্ত অথচ দৃঢ় গলায় নিষ্ফল বলল, আচ্ছা, তার মানে বিদেশ যাচ্ছ, ঘরের খেয়ে বিলেতের মোষ তাড়াতে। কিন্তু এসবে আমি নেই। যখন পাশের বাড়ির রাজুর চাকরিটা গেল তখন তো এসব মনে পড়েনি। যাই হোক, আগে ওই কলেজের ক্লাসে আর বাড়িতে অর্থনীতি নিয়ে জ্ঞান দিতে, এখন বিদেশ যাও, মজা নাও। দেখো তোমার অর্থনীতি সমাজনীতি ওরা বোঝে কিনা, আর যদি নোবেল জোটে। মিসেস ভদ্র চিৎকার করে উঠলেন। রেবা টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে বলে, কার ফোন? সাদা হাতি। রেবা হা হা করে হেসে বলল, ওফ, ডিসগাস্টিং।